আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ট্রাম্পের সাথে দূরত্ব বাড়ছে ভান্সের। ইরান যুদ্ধ নিয়ে নীরবতায় বাড়ছে রাজনৈতিক রহস্য। যুদ্ধের খবর অপছন্দ, লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের। মিডিয়া সেন্সরশিপ নিয়ে তোলপাড়। যুক্তরাষ্ট্রে ভয়াবহ মার্চ মেগাস্টর্ম, ২০ কোটি মানুষ চরম ঝুঁকিতে, অচল যোগাযোগ ব্যবস্থা। চাকরি হারাবেন হাজারো কর্মী, মেটার নতুন এআই কৌশলে কপালে ভাঁজ প্রযুক্তি বিশ্বের মানুষের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রেসিডেন্ট ট্রাম্পের অতি বিশ্বস্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স কি ইরান যুদ্ধ নিয়ে অস্বস্তিতে? যুদ্ধের ২ সপ্তাহ পার হলেও এই ইস্যুতে ভান্সের নীরবতা এবং এড়িয়ে যাওয়ার প্রবণতা নিয়ে মার্কিন রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ কি তবে বদলাচ্ছে? অতীতে ইরান বা ভেনেজুয়েলায় যে কোনো অভিযানে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে জোরালো বক্তব্য রাখতেন ভান্স, অথচ এবারের ইরান যুদ্ধ নিয়ে তিনি ব্যক্তিগত মত প্রকাশ এড়িয়ে চলছেন। এমনকি নর্থ ক্যারোলাইনায় যুদ্ধ নিয়ে তার মতামত জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও স্বীকার করেছেন, যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে ভান্স তার থেকে কিছুটা কম উৎসাহী। বিশ্লেষকরা মনে করছেন ২০২৮ সালের নির্বাচনকে মাথায় রেখে তিনি নিজেকে বিতর্ক থেকে দূরে রাখার চেষ্টা করছেন। ভান্সের এই নীরবতা কি নিছক কৌশল, নাকি ট্রাম্প প্রশাসনের অন্দরে বড় কোনো মতপার্থক্য? যুদ্ধের তীব্রতা বাড়লে ভান্স কি তার এই নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারবেন? সংবাদ প্রচার করলেই কি খোয়াতে হবে সম্প্রচার লাইসেন্স? যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এখন প্রশ্ন উঠছে চারদিকে। সম্প্রতি ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মার্কিন সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার প্রধান ব্র্যান্ডন কার যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তা নিয়ে ওয়াশিংটনে তোলপাড় চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্র্যান্ডন কার সাফ জানিয়েছেন, ইরান যুদ্ধ নিয়ে বিকৃত তথ্য ছড়ালে মিডিয়া হাউসগুলোর লাইসেন্স বাতিল হতে পারে। তার দাবি, গণমাধ্যমকে জনস্বার্থে কাজ করতে হবে। কিন্তু এই ঘোষণাকে ডেমোক্রেট নেতা ও নাগরিক অধিকার কর্মীরা দেখছেন সরাসরি সেন্সরশিপ হিসেবে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম একে সংবিধান বিরোধী বলে আখ্যা দিয়েছেন। সমালোচকদের মতে এটি মূলত যুদ্ধের ইতিবাচক কভারেজ পাওয়ার একটি কৌশল। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে এমন চাপ কি মার্কিন মূল্যবোধের পরিপন্থী? বাক স্বাধীনতার কি তবে আজ হুমকির মুখে? আমেরিকা ইসরায়েল মিলে হামলা চালিয়েছে ইরানে, জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যে ত্রিদেশীয় এই যুদ্ধ এখন বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। ইসরায়েলের পাশাপাশি মার্কিন ঘাঁটিতেও প্রতিদিন আঘাত হানছে ইরান। প্রশ্ন উঠছে, কিসের জোরে এমন সাহসী অবস্থানে দাঁড়িয়েছে ইরান? কেনই বা ইরানকে ভয় পায় ইসরায়েল? জানুন পুরো ভিডিওতে। বিশ্লেষকদের মতে ইরানের সামরিক শক্তির সবচেয়ে বড় ভরসা হলো তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। নিজেদের প্রযুক্তিতেই বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে দেশটি, যা মধ্যপ্রাচ্যের বহু দেশকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী পুরো মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে ইরানের কাছে। দেশটির হাতে রয়েছে স্বল্প ও মধ্যম পাল্লার অসংখ্য ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলে আঘাত হানতে সক্ষম অন্তত ৯ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের। এর মধ্যে উল্লেখযোগ্য সেজিল, খেইবার এবং হাজ কাসেম। সেজিল ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২৫০০ কিলোমিটার, খেইবারের পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার এবং হাজ কাসেমের পাল্লা প্রায় ১৪০০ কিলোমিটার। মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী ইরানের অস্ত্র ভান্ডারে রয়েছে ১ ডজনেরও বেশি ধরনের ক্ষেপণাস্ত্র। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা IISS জানায়, ইরানের কাছে ৫০টির বেশি মধ্যম পাল্লার এবং ১০০টির বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার রয়েছে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন প্রযুক্তিতেও দ্রুত অগ্রসর হচ্ছে ইরান। প্রায় ১ দশক ধরে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করছে দেশটি, এমনকি নিজেদের তৈরি ড্রোন আঞ্চলিক মিত্রদের কাছেও সরবরাহ করছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের মতো উন্নত না হলেও আত্মঘাতী সুইসাইড ড্রোন ব্যবহারে তারা বেশ কার্যকর সক্ষমতা অর্জন করেছে।
এছাড়া ইরানের কাছে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম বলে ধারণা করা হয়। যদিও দেশটির কাছে এখনও পরমাণু অস্ত্র থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও পশ্চিম দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। বিশ্লেষকদের মতে ইরানের এই বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং ড্রোন সক্ষমতায় ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ। তাই সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে অনেক সময় সতর্ক অবস্থান নিতে দেখা যায় ইসরায়েলকে। মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। যুক্তরাষ্ট্রে মার্চ মেগা স্টর্ম তাণ্ডব চালাচ্ছে। ডেকোটা, মিনেসোটা, উইসকনসিন ও মিশিগানে প্রচণ্ড তুষার ঝড়ের কারণে ফ্লাইট বাতিল ও রাস্তাঘাট বন্ধ। মিসিসিপি উপত্যকা ও পূর্বাঞ্চলে বজ্রপাত, শিলাবৃষ্টি ও টর্নেডোর আশঙ্কা। ঝড়ের তীব্র বাতাসে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এক ভয়াবহ আবহাওয়া বিপর্যয়, যাকে আবহাওয়াবিদরা আখ্যা দিয়েছেন মার্চ মেগা স্টর্ম হিসেবে। 15 মার্চ 2026 রবিবার থেকে এই বিশাল ঝড়টি দেশটির বিশাল এক অংশকে কার্যত অচল করে দিয়েছে। এই মেগা স্টর্মটি কোনো সাধারণ ঝড় নয়, এটি একযোগে 3টি প্রাকৃতিক দুর্যোগের সংমিশ্রণ। প্রচণ্ড তুষার ঝড় বা ব্লিজার্ড, বিধ্বংসী বজ্রসহ ঝড় এবং ঘন্টায় 60 মাইল বেগের ঝোড়ো বাতাস। প্রায় 20 কোটি মানুষ এই ঝড়ের সরাসরি প্রভাবের মুখে রয়েছে। ঝড়টির উত্তর ও পশ্চিমাঞ্চলে ডেকোটা থেকে শুরু করে মিনেসোটা, উইসকনসিন ও মিশিগান পর্যন্ত বয়ে যাচ্ছে ভয়াবহ ব্লিজার্ড। কোথাও কোথাও 1 থেকে 3 ফুট পর্যন্ত বরফ জমে যাচ্ছে, যার ফলে রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতোমধ্যে 1300টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বড় বড় আন্তঃরাজ্য মহাসড়কগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ঝড়ের উষ্ণ বলয়ে থাকা মিসিসিপি উপত্যকা থেকে শুরু করে টেনেসি, ওহাইও এবং পূর্ব উপকূলের রাজ্যগুলোতে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং টর্নেডোর আশঙ্কা করা হচ্ছে। অনেক জায়গায় বাতাসের তীব্র গতিবেগ গাছপালা উপড়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে, ফলে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। রকি পর্বতমালা থেকে উৎপন্ন এই নিম্নচাপটি এখন গ্রেট লেকস অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস রয়েছে। প্রকৃতির এই রুদ্রমূর্তি আবারও মনে করিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা। যারা যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় বা পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আছেন, তারা দয়া করে স্থানীয় আবহাওয়া সতর্কবার্তা মেনে চলুন এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। আপনার নিরাপত্তা সবার আগে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ফেডারেল ভবনের সামনে আইস বিরোধী এক বিক্ষোভ ঘিরে ঘটেছে চমকপ্রদ ঘটনা। একটি এসইউভি গাড়ি আটকে দিতে গিয়ে এক নারী বিক্ষোভকারী হঠাৎই গাড়ির বনেটে উঠে পড়েন। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক তৈরি করেছে। বিস্তারিত জানুন প্রতিবেদনে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এক অদ্ভুত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ফেডারেল বিল্ডিংয়ের সামনে আইস বিরোধী এক বিক্ষোভকারী আস্ত একটি এসইউভি গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এরপর যা ঘটল তা দেখে নেটিজেনরা অবাক। ভিডিওতে দেখা যায় লস অ্যাঞ্জেলেসের রয়্যাল ফেডারেল বিল্ডিং থেকে গাড়িটি বের হওয়ার সময় এক নারী বিক্ষোভকারী সামনে এসে পথ আটকান। গাড়িটি সরাতে গেলে তিনি সরতে অস্বীকার করেন এবং হাতের চাপে গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। চালক গাড়ি ঘুরিয়ে বেরিয়ে যাওয়ার সময় নারীটি গাড়ির বনেটের উপর উঠে পড়েন। কিছুক্ষণ পর তিনি রাস্তায় পড়ে যান। আশ্চর্যজনকভাবে ওই নারী গুরুতর কোনো আঘাত পাননি এবং পড়ে গিয়েই আবারও প্রতিবাদে যোগ দেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে রয়্যাল ফেডারেল বিল্ডিংয়ের সামনে বিক্ষোভগুলো ক্রমাগত সহিংস হয়ে উঠছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও সেখানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছিল। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে কর্তৃপক্ষ কমপ্লেক্সের চারপাশে 8 ফুট উঁচু স্থায়ী ধাতব বেড়া দেওয়ার পরিকল্পনা করছে। ফেসবুক ও টুইটারে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে ওই নারীর এমন দায়িত্ব জ্ঞানহীন প্রতিবাদের তীব্র সমালোচনা করছেন, আবার কেউ কেউ একে চরমপন্থা হিসেবে দেখছেন। লস অ্যাঞ্জেলেসের রাজপথে এই বিক্ষোভের অন্ত কোথায়, আর নিরাপত্তার স্বার্থে এই কড়াকড়ি কতটুকু কার্যকর?
প্রযুক্তি বিশ্বে আবারও বড় ধরনের ভূমিকম্প। কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে বিপুল বিনিয়োগ করতে গিয়ে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। রয়টার্সের খবর অনুসারে প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় 20% পর্যন্ত ছাঁটাই করার পরিকল্পনা করছে। জানিয়ে প্রযুক্তি খাতের অন্দরমহলে চলছে ব্যাপক আলোচনা। 2028 সালের মধ্যে ডেটা সেন্টারে $600 বিলিয়ন বিনিয়োগের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মার্ক জুকারবার্গ। তার ভাষ্যমতে এআই প্রযুক্তি ব্যবহারের ফলে এখন অল্প জনবল দিয়েই বড় কাজ করা সম্ভব। শীর্ষ এআই গবেষকদের পেছনে $100 কোটি ব্যয় করতে গিয়েই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। শুধু মেটাই নয়, অ্যামাজন বা ব্লকের মতো বড় প্রতিষ্ঠানগুলো একই পথ হাঁটছে। এআই কি তবে সত্যিই মানুষের কর্মসংস্থানের বড় প্রতিপক্ষ হয়ে উঠছে? এই পরিবর্তনের ফলে ভবিষ্যতে প্রযুক্তি খাতে চাকরির বাজার কোন দিকে যাবে? যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ারেন সিটির 12 মাইলে বাংলাদেশি মালিকানাধীন আবাসন প্রতিষ্ঠান আমেরিকান রিয়েলটর্স ও গ্যারান্টেড রেন্ট এই ইফতার মাহফিলের আয়োজন করে। গতকাল শনিবার ওয়ারেন শহরের আইভানা ব্যাংকুয়েট হলে ইফতার মাহফিলে মিশিগান অঙ্গরাজ্যের রিয়েল এস্টেট ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি এবং আমেরিকান রিয়েলটর্সের গ্রাহক সহ প্রায় শতাধিক বাংলাদেশি আমেরিকান অংশ নেন। তাছাড়া ইফতারে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মিনহাজ আহমেদ। পবিত্র রমজানে ঈমান, ধৈর্য ও ঐক্যের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইসলামী বক্তা ও রিয়েলটর সাইদ খান। ইফতারের ঠিক আগে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন শায়েখ রিজওয়ানুল করিম। ইফতারের শেষে 2025 সালে রিয়েলটর অফ দ্য ইয়ার হিসেবে নাহিদ রহমানের নাম ঘোষণা করা হয়। রিয়েল এস্টেট খাতে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান নাহিদ রহমান। ব্রোকার শুয়েব চৌধুরী, রিয়েলটর সায়েম শফি ও আলী আহসান মুজাহিদের উপস্থিতিতে নাহিদ রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। মিশিগানে আবাসন ব্যবসায় বাংলাদেশি কমিউনিটির কাছে সুপরিচিত নাম আমেরিকান রিয়েলটর্স। বর্তমানে স্টার্লিং হাইটস সিটিতে প্রতিষ্ঠানটির অফিস পরিচালিত হচ্ছে। রিয়েল এস্টেট ব্যবসায় প্রতিষ্ঠানটির নতুন সংযোজন গ্যারান্টেড রেন্ট প্রোগ্রাম, যা ইতিমধ্যে মিশিগানে ব্যাপক সাড়া ফেলেছে। বাড়ি ভাড়ায় দুশ্চিন্তা এড়াতে এমন প্রোগ্রাম চালু করেছে প্রতিষ্ঠানটি। কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য প্রতিষ্ঠানটির এমন আয়োজনকে স্বাগত জানান উপস্থিত অতিথিরা। এদিকে বক্তব্যে আমেরিকান রিয়েলটর্সের কর্ণধার ব্রোকার শুয়েব চৌধুরী ইফতারে অংশ নেওয়া অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিউ ইয়র্ক সিটির সুপারমার্কেটগুলোতে সেলফ চেক আউট নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কাউন্সিলম্যান অ্যামান্ডা ফারিয়ার্সের প্রস্তাবিত বিলে 15টি বেশি পণ্য নিয়ে সেলফ চেক আউট ব্যবহারে নিষেধাজ্ঞা এবং প্রতি 3টি কিওস্কে একজন কর্মী রাখা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। ব্যবসায়ীদের মতে এটি চোরদের দমন না করে বরং সাধারণ ক্রেতা ও দোকান মালিকদের উপরে অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল চাপের সৃষ্টি করবে, যা ব্যবসার পরিবেশকে আরও কঠিন করে তুলবে। নিউ ইয়র্কের সুপারমার্কেটগুলোতে কেনাকাটার নিয়ম কি বদলে যাচ্ছে? সিটি কাউন্সিলের বামপন্থী সদস্যরা এমন এক বিল নিয়ে এসেছেন যা দোকান মালিক ও ক্রেতাদের কপালে ভাঁজ ফেলেছে। তাদের দাবি, দোকানে চুরি ঠেকাতে স্বয়ংক্রিয় বা সেলফ চেকআউট কাউন্টারে কড়াকড়ি আরোপ করা জরুরি। নতুন এই বিল অনুযায়ী সেলফ চেকআউট লাইনে এখন থেকে 15টির বেশি পণ্য নিয়ে ঢোকা যাবে না। এছাড়া প্রতি 3টি মেশিনের জন্য অন্তত একজন কর্মীকে সেখানে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে। ব্যর্থ হলে দোকান মালিকদের গুনতে হবে প্রতিদিন কমপক্ষে $100 জরিমানা। কাউন্সিলম্যান অ্যামান্ডা ফারিয়ার্স এবং তার সহযোগীদের মতে শ্রমিকদের সুরক্ষা দেওয়া এবং দোকানে চুরির প্রবণতা কমানোই এই বিলের মূল লক্ষ্য। কিন্তু সমালোচকরা একে বলছেন উল্টো পথে চলা। ব্যবসায়ীদের মতে এটি চোরদের না ধরে বরং সাধারণ ক্রেতা এবং ছোট ব্যবসায়ীদের শাস্তি দেওয়ার শামিল। অনেক দোকান মালিক মনে করছেন এর মাধ্যমে সরকার মূলত তাদের উপর অতিরিক্ত জনবল নিয়োগের খরচ চাপিয়ে দিতে চাচ্ছে। একদিকে $30 ন্যূনতম মজুরির দাবি, অন্যদিকে সেলফ চেকআউটের উপর নিয়ন্ত্রণ। সব মিলিয়ে নিউ ইয়র্কের ব্যবসার পরিবেশে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকে। অনেক ক্রেতাই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দোকানগুলোতে পুলিশি নজরদারি বা চোরদের শাস্তির ব্যবস্থা না করে সাধারণ মানুষের কেনাকাটায় কেন সরকার নিয়ন্ত্রণ আরোপ করবে?
চুরি ঠেকাতে এটি কি সত্যি একটি আধুনিক সমাধান নাকি ব্যবসার ওপর অপ্রয়োজনীয় হস্তক্ষেপ? নিউ ইয়র্কের এই নতুন নিয়ম নিয়ে চলছে জোর বিতর্ক। ইতালিতে নাগরিকত্ব আইন নিয়ে বড় পরিবর্তনের পথে দেশটি। নতুন আইনে বিদেশে জন্ম নেওয়া ইতালীয় বংশোদ্ভূতদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করা হচ্ছে। কনস্টিটিউশনাল কোর্ট অফ ইটালি সরকারের এই পদক্ষেপের পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এতে বহু প্রবাসী ইতালীয় পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকত্ব অনিশ্চিত হয়ে পড়তে পারে। ইতালীয় বংশোদ্ভূতদের জন্য এক বড় দুঃসংবাদ। 1861 সাল থেকে চলে আসা রক্তের অধিকার বা বংশসূত্রের নাগরিকত্ব নীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে ইতালির বর্তমান সরকার। এখন থেকে চাইলেই আর সহজে ইতালির নাগরিকত্ব পাওয়া যাবে না। ইতালির নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী এখন থেকে শুধুমাত্র তারাই নাগরিক হিসেবে স্বীকৃত হবেন যাদের বাবা বা দাদা দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন। এর আগে বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম নাগরিকত্ব পাওয়ার যে অধিকার ছিল তা এই নতুন আইনের ফলে মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। গত বছর জরুরি ডিক্রির মাধ্যমে জারি করা এই নিয়মকে এবার সমর্থন জানিয়েছে ইতালির সাংবিধানিক আদালত। কেন এই পরিবর্তন? ইতালির সরকারের মতে যারা ইতালিতে বসবাস করেন না, কর দেন না বা নাগরিক দায়িত্ব পালন করেন না তাদের জন্য নাগরিকত্ব সহজলভ্য রাখা যুক্তিযুক্ত নয়। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকত্বের হাজার হাজার আবেদন সামলাতে গিয়ে কনসুলেটগুলো হিমশিম খাচ্ছে। তবে সমালোচকদের মতে এটি দীর্ঘদিনের ইতালীয় ঐতিহ্য ও সংস্কৃতির সাথে প্রবাসীদের সম্পর্ক ছিন্ন করার শামিল। এর প্রভাব পড়েছে সাধারণ পরিবারগুলোতেও। দেখা যাচ্ছে একই পরিবারের একজন সদস্য নাগরিকত্ব পেলেও অন্যজন নতুন আইনের বেড়াজালে আটকা পড়েছেন। এমন অনেক বংশোদ্ভূত রয়েছেন যারা ইতালির নাগরিকত্বের আশায় বছরের পর বছর অপেক্ষা করেছেন বা আইনি লড়াই চালিয়েছেন। তাদের জন্য এই রায় এক বড় বিপর্যয়। যদিও অনেক আইনজীবী এই আইনকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছেন এবং সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষায় আছেন, তবে আপাতত প্রবাসীদের জন্য ইতালির দরজা অনেকটাই বন্ধ হয়ে গেছে। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।